আসসালামু আলাইকুম। আজকে আমরা ম্যাথ সেকেন্ড পেপারের স্থিতিবিদ্যা অধ্যায়টা শুরু করতে যাচ্ছি। ম্যাথ সেকেন্ড পেপারে মোস্টলি দুইটা অধ্যায় আছে, যে দুইটা অধ্যায় খুবই ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা। এই দুটো অধ্যায়কে একত্রে কী বলা হয়? বলবিদ্যা বলা হয়। এই স্থিতিবিদ্যা অধ্যায়টাকে ম্যাথ সেকেন্ড পেপারের সবচেয়ে কঠিন অধ্যায় হিসেবে বিবেচনা করা হয়। সবাই এই অধ্যায়টাকে খুবই ভয় পায়। আসলে এই অধ্যায়টা ভালো মতো করতে গেলে, ভালো মতো বুঝলে আসলে এই অধ্যায়টা আমার কাছে অনেক ইজি মনে হবে। তাহলে আমরা স্থিতিবিদ্যা অধ্যায়টা খুব ভালোভাবে করার চেষ্টা করব। তাহলে আমি এখানে শুরু করি। ম্যাথ সেকেন্ড পেপার, আমরা শুরু করব স্থিতিবিদ্যা। আগে আমি লিখে রাখি যে বলবিদ্যা, দুইটা অধ্যায়কে বলা হয় বলবিদ্যা। যদি আমরা এই বলবিদ্যা মানে এই দুইটা অধ্যায়কে ফুললি কমপ্লিট করতে পারি, আমরা কিন্তু অনেক সুবিধা পাবো। ম্যাথের ক্ষেত্রে আমরা 20 নম্বর শিওরলি পাবোই, এখান থেকে 20 নম্বর থাকবেই। স্থিতিবিদ্যা থেকে 10 নম্বর থাকবে, আর গতিবিদ্যা থেকে 10 নম্বর থাকবে। আর এই দুইটা অধ্যায় ভালো মতো কমপ্লিট করতে পারলে আমরা কিন্তু ফিজিক্সের ভেক্টর আর গতিবিদ্যা চ্যাপ্টারটা কিন্তু ভালো মতো কভার করতে পারবো। ওইখানে অধিকাংশই টপিক কিন্তু এখান থেকে করলে আমাদের কভার হয়ে যাবে। তাহলে আমরা এগুলো ভালো মতো করার চেষ্টা করব। তাহলে আমি একটু লিখে রাখি, যদি বলবিদ্যা আমরা ফুললি কমপ্লিট করতে পারি তাহলে আমরা 30 থেকে 40 নাম্বার কিন্তু পাবো। 30 থেকে 40 নাম্বার ইজিলি পেয়ে যাব। তাহলে আমরা এগুলো ভালো মতো করার ট্রাই করব। এই বলবিদ্যাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা ভাগ হচ্ছে স্থিতিবিদ্যা, স্থিতিবিদ্যা যাকে আমরা ইংলিশে কি বলি? স্ট্যাটিক্স বলি, স্ট্যাটিক্স। আর সেকেন্ড ভাগটা কি? গতিবিদ্যা, এটাকে ইংলিশে বলা হয় ডাইনামিক্স। গতিবিদ্যা ইংলিশে বলবো কি? ডাইনামিক্স। এটা স্থিতিবিদ্যার মোট 3টা পোর্শন আছে, 8.1, 8.2 অ্যান্ড 8.3। আর গতিবিদ্যা আছে 5টা পোর্শন, 9.1 থেকে 9.5। আমরা ফার্স্টলি স্থিতিবিদ্যাটা শুরু করব। তাহলে স্থিতিবিদ্যা আমরা শুরু করব। আমি লিখি এখানে স্ট্যাটিক্স দিয়ে শুরু করি, স্ট্যাটিক্স। ঠিক আছে, ফার্স্টে আমাদের 8.1 শুরু করতে হবে, কিন্তু তার আগে আমরা স্থিতিবিদ্যার বেসিক দেখব, যে এখানে আসলে আমাদের কী কী বিষয় আলোচনা করা হবে। আমরা আসলে এখান থেকে আসলে কী কী শিখতে পারি, বা এটা শেখার জন্য আমাদের কী কী জিনিস জানতে হবে, আমি একটু বলে রাখবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে মেইনলি দুইটা জিনিস নিয়ে আলোচনা করব। এখানে যেহেতু 3টা পোর্শন, 3টা পোর্শনে 2টা জিনিস নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তাহলে এই 2টা জিনিস কী কী? একটা হচ্ছে সমবিন্দু বল, সমবিন্দু বল। আর সেকেন্ডটা কী হবে? সমতলীয় বল জোড়, সমতলীয় বল জোড়। তাহলে আমরা এই 2টা টপিক এখানে কভার করব এই অধ্যায়টাতে। ঠিক আছে, সমতলীয় বল জোড়, তবে ব্র্যাকেটে লিখে রাখলাম যে সমবিন্দু নয়। আমরা একে একে সবগুলা বোঝাতে ট্রাই করব কোনটা আসলে কী। ঠিক আছে, তাহলে সমবিন্দু বল নিয়ে আলোচনা করা হয় 8.1 অ্যান্ড 8.2। আর বাকি যে 8.3টা আছে, এটা হচ্ছে সমবিন্দু নয় এমন সমতুল্য বল জোড়, এটা 8.3তে আলোচনা করা হয়। ফার্স্টে আমাদের 8.1 শুরু করতে হবে, কিন্তু তার আগে আমরা আরও কিছু বেসিক দেখব। তাহলে দেখি, মনে করি এটা একটা সরলরেখা। ঠিক আছে, আমি এটাকে ভেক্টর দিয়ে নির্দেশ করলাম, ধরলাম এখানে এটা হচ্ছে এফ ভেক্টর। ঠিক আছে, মানে এফ বল এখানে ক্রিয়া করতেছে, এফ বলটা এ এ বিন্দু থেকে বির দিকে ক্রিয়া করতেছে। তাহলে আমরা কি বলতে পারি? এখানে এ বিন্দুটাকে আমরা কি বলতে পারি? আমরা এটাকে বলতে পারি ক্রিয়া বিন্দু বা আদি বিন্দু। মানে কোনো একটা ভেক্টর যে বিন্দু থেকে ক্রিয়া করে সেটাকে বলা হয় ক্রিয়া বিন্দু বা আদি বিন্দু বলা হয়। তাহলে আমরা এটাকে কী লিখবো? ক্রিয়া বিন্দু বা আদি বিন্দু। আর এখান থেকে কিন্তু আমরা কয়েকটা ইনফরমেশন পাই। সেই ইনফরমেশনগুলো কি দেখো, একটা হচ্ছে আমরা এখান থেকে একটা মান পাবো। সেই মানটা কি? এ বি রেখার দৈর্ঘ্য। এ বি রেখার দৈর্ঘ্য যদি আমি মাপি, তাহলে কিন্তু আমি এই এফ বলের মানটা কিন্তু পেয়ে যাব, এ বি রেখার দৈর্ঘ্য। এবার সেকেন্ড কি পাই? যেহেতু এটা ভেক্টর রাশি, তাহলে অবশ্যই এটা একটা দিক থাকবে। তাহলে আমরা এখান থেকে দিকও কিন্তু বের করে ফেলতে পারবো। তাহলে আমরা দিকটা কি কী হবে? এখানে দিকটা অবশ্যই হবে এ থেকে বি এর দিকে। তাহলে এ থেকে বি এর দিকে, এ থেকে বি এর দিকে, যেহেতু এই এফ বলটা এ থেকে ক্রিয়া করতেছে,
আর সাইনটা অবশ্যই এ থেকে বি এর দিকে, তাহলে আমরা বলতে পারি দিকটা হবে কি এ থেকে বি এর দিকে। আমরা এখান থেকে আসলে দুইটা ইনফরমেশন কিন্তু ইজিলি পেয়ে যাই। তাহলে আমরা এটা অবশ্যই বুঝলাম, ঠিক আছে। এরপরে আমরা সমবিন্দু বলটা বোঝার ট্রাই করি। সমবিন্দু বলটা আসলে কি, এটা আলোচনা করা হয় 8.1 অ্যান্ড 8.3-তে 8.2-তে। সমবিন্দু বল, সমবিন্দু বল বলতে একাধিক বলগুলো যে কোনো একটা বিন্দুতে ক্রিয়া করবে, জাস্ট একটা বিন্দু, এটাকে বলা কি সমবিন্দু বল। তাহলে আমি কি লিখব, যে একটি বিন্দুতে বলগুলো ক্রিয়া করবে, একটি বিন্দুতে বলগুলো ক্রিয়া করবে, ক্রিয়া করে, ঠিক আছে। তাহলে একটু আমরা বোঝা ট্রাই করি এখানে আসলে আমি কী লিখছি। মনে করি এখানে আমাদের একটা বল আছে কিউ বল, ঠিক আছে, এটা কিউ বল। আর এখানে মনে করি এখানে একটা পি বল আছে। এখন দেখো এই দুইটা বল কিন্তু একটা বিন্দুতে ক্রিয়া করে নাই, তাহলে এগুলো কিন্তু সমবিন্দু বল হবে না। এখন যদি আমি এই দুইটা বলকে সমবিন্দু বল করতে চাই, তাহলে আমাকে কী করতে হবে, দেখো আমি ফার্স্টে একটা কমন বিন্দু নেব, যে বিন্দু থেকে আসলে বলগুলো ক্রিয়া করবে। তাহলে দেখো আমি এখানে একটা বিন্দু নিলাম, এবার পি বলটা এ বরাবর কাজ করতেছে, তাহলে আমি কি করব, এ বলের সমান্তরাল আমি এ বরাবর পি বলটাকে আঁকবো, এটা হচ্ছে আমাদের পি বল। এবার কিউ বলটা কীভাবে কাজ করতেছে, কিউ বলটা আসলে এভাবে কাজ করতেছে, তাহলে এ কিউ বলের সমান্তরালগুলো আমরা এ বিন্দু থেকে আসলে কিউ বলটা টানবো, তাহলে এটা হচ্ছে আমাদের সেই কিউ বল, সমান্তরালভাবে টানতে হবে। তাহলে এবার খেয়াল করি এখানে পি আর কিউ বল কিন্তু একটা বিন্দুতে ক্রিয়া করতেছে, তাহলে অবশ্যই আমরা কি বলতে পারি, এটা হচ্ছে সমবিন্দু বল। সমবিন্দু বল মানে কি, একটা বিন্দুতে বলগুলো ক্রিয়া করবে, শর্ত হচ্ছে একটা বিন্দু থাকতে হবে, এখানে একটা বিন্দু। আরও কয়েকটা উদাহরণ খেয়াল করি, দেখো যদি মনে করো এখানে আর বল ক্রিয়া করতেছে, এখানে মনে করো পি বল ক্রিয়া করতেছে, এখানে মনে করি এস বল ক্রিয়া করে, এখানে আবার মনে করি কিউ বল ক্রিয়া করে, চারটা বল ক্রিয়া করতেছে, কিন্তু এদের ক্রিয়াবিন্দু কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায়, তাহলে সমবিন্দু বল হয় নাই। এটাকে সমবিন্দু বল করতে গেলে আমরা কী করতে পারি, দেখো ফার্স্টে আমরা একটা পয়েন্ট সিলেক্ট করি, মানে এই বিন্দু থেকে সবগুলো বল ক্রিয়া করবে। তাহলে পি বলটা এভাবে কাজ করতেছে, তাহলে পি বলটা এভাবে টানি আমি, এটা হচ্ছে আমাদের পি বল। আর কিউ বলটা এভাবে, দেখো কিউ বলটা হচ্ছে এদিকে, ঠিক আছে, এটা হচ্ছে কিউ বল। আর বলটা এভাবে কাজ করতেছে, আর বলটা এটা হচ্ছে আমাদের আর বল। আর এস বলটা এভাবে কাজ করতেছে, সমান্তরালভাবে আমাদের কিন্তু টানতে হবে, এটা হচ্ছে আমাদের এস বল। তাহলে এবার দেখো এই একটা বিন্দুতে কিন্তু এই সবগুলো বল এখানে কাজ করতেছে, তাহলে আমরা বলতে পারি যে এই দুইটা অবশ্যই সমবিন্দু বল, কারণ এখানে আসলে একটা বিন্দুতে বলগুলা আমাদের এখানে ক্রিয়া করতেছে। তাহলে আশা করি সমবিন্দু বলের কনসেপ্ট আমরা বুঝতে পারছি। এবার আমাদের বুঝতে হবে সমতলীয় বল জোড় কিন্তু সমবিন্দু নয়, এটা আমরা এখন বোঝার ট্রাই করব। তাহলে সমতলীয় বল জোড়, সমতলীয় বল জোড় আমি ব্র্যাকেটে লিখে রাখলাম সমবিন্দু নয়, সমবিন্দু নয়, সমবিন্দু নয়। আচ্ছা তাহলে দেখি এটা আমি কি লিখতে পারি, এটা হচ্ছে ভিন্ন ভিন্ন বিন্দুতে, ভিন্ন ভিন্ন বিন্দুতে একটি তলে, একটি তলে বলগুলো ক্রিয়া করে, বলগুলো ক্রিয়া করে। দেখি তাহলে তাহলে এখানে শর্তটা কী হবে, ভিন্ন ভিন্ন বিন্দুতে বলগুলো ক্রিয়া করবে, তবে আরেকটা শর্ত আছে, এখানে একটা তল চিন্তা করতে হবে, একটা তল, ঠিক আছে। তাহলে আমি মনে করি এই যে এটা একটা তল মনে করি আমি, ঠিক আছে, মনে করলাম। এবার এই জায়গা থেকে আমি একটা বল টানবো, ধরলাম এটা হচ্ছে 5 নিউটন বল আমি এখানে টানলাম, অথবা ধরলাম এটা একটা বস্তু, ঠিক আছে, এই বস্তুর এদিক থেকে আমি একটা বল নিলাম 5 নিউটন, মানে এই বিন্দুতে বলটা কাজ করতেছে। আবার মনে করলাম আরেকটা বিন্দু এখান থেকে কাজ করতেছে কত নিউটন বল, ধরলাম 6 নিউটন বল কাজ করতেছে। আবার ধরলাম এখান থেকে কাজ করতেছে 8 নিউটন বল, আবার ধরলাম এখান থেকে কাজ করতেছে মনে করো 10 নিউটন বল কাজ করতেছে। তাহলে একটা জিনিস খেয়াল করি, এটা হচ্ছে একটা বস্তু, তার মানে এখানে একটা তল আছে, মানে যে কোনো একটা তল, ঠিক আছে, এই একটা তলের মধ্যে কিন্তু সবগুলো বল কাজ করতেছে, তাহলে এই কন্ডিশনটা কিন্তু ফুলফিল করলো, একটা তলে বলগুলো ক্রিয়া করবে। আর কি কন্ডিশন এখানে আছে, ভিন্ন ভিন্ন বিন্দুতে বলগুলো কিন্তু ক্রিয়া করতেছে,
দেখো এখানে একটা বিন্দু, এখানে একটা বল ক্রিয়া করতেছে 5 নিউটন, তারপর এ 6 নিউটন কিন্তু আরেকটা বিন্দুতে ক্রিয়া করতেছে, আর বাকি দুইটা কিন্তু অন্য দুইটা বিন্দুতে ক্রিয়া করতেছে। তার মানে এই বলগুলো অবশ্যই ভিন্ন ভিন্ন বিন্দুতে ক্রিয়া করতেছে। এ কারণে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে সমতলীয় বল জোড়, কিন্তু সমবিন্দু নয়। একটা তলে কাজ করবে, আর ক্রিয়া রেখা কোন কোন বিন্দুতে হবে, অবশ্যই ভিন্ন ভিন্ন বিন্দুতে হবে। তাহলে আমরা অবশ্যই এটা বুঝতে পারলাম। এবার কয়েকটা জিনিস খেয়াল করি, যেমন আমি যদি বলি এই যে এই জায়গায় আমি 9 নিউটন বল টানলাম, আমাদের 8.1 কিন্তু সমবিন্দু বল নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? তাহলে আমি এ বিন্দু থেকে একটা বল টানলাম 9 নিউটন বল। এখন যদি আমি ঠিক এর অপোজিট ডিরেকশনে আরেকটা বল টানি, যেটা 9 নিউটন, একই নিউটন বল টানলাম, তাহলে আমাদের লব্ধি বলটা কত হবে? লব্ধি বল মানে কি দেখো, রেজাল্টেন্ট, এখানে রেজাল্টেন্ট হবে 0, রেজাল্টেন্ট ইকুয়াল টু 0। রেজাল্টেন্ট মানে হচ্ছে লব্ধি। লব্ধি মানে কি, মিলিত যে প্রভাবটা কাজ করে, একাধিক বলের মিলিত যে প্রভাবটা, অথবা আমরা বলতে পারি একাধিক ভেক্টরের যোগফল। তো আমি মেনলি একটু বোঝার ট্রাই করি। দেখো মনে করো এই যে এই ক্যালকুলেটরটা আমি নিয়ে চিন্তা করি, আমি যদি এখান থেকে 9 নিউটন বল টানি, ঠিক এর বিপরীত থেকে যদি আবার এক সেম বলটা আমি এখানে টানি, মানে সেম বল কিন্তু আমি বিপরীত দিক থেকে টানতেছি, তাহলে দেখো খেয়াল করো আমার কি বস্তুটা কি নড়াচড়া করবে? কখনোই কিন্তু নড়বে না, বস্তুটা কিন্তু স্থির থাকবে। তার মানে কি, এই লব্ধি বল কত হবে? 0 হবে। কেন? কারণ একাধিক ভেক্টরের যোগফল বা মিলিত যে প্রভাবটা, দেখো দুইটা বল আমি টানতেছি, দুইটা বল এখানে ক্রিয়া করতেছে, এদিকে একটা 9 নিউটন বল ক্রিয়া করতেছে, ঠিক এর বিপরীত দিকে ক্রিয়া করতেছে কি 9 নিউটন। তাহলে এই দুইটা বলের প্রভাবটা কেমন হবে? 0 হবে। এটাই হচ্ছে কি লব্ধি, মানে মিলিত যে প্রভাবটা। তাহলে আমরা কি বলতে পারি, এটা লব্ধি 0। আর এখানে অ্যাঙ্গেলটা কত দেখো, ক্রিয়াবিন্দু এখান থেকে এটা, আর এখানেও কিন্তু ক্রিয়াবিন্দু এটাই। তার মানে যেহেতু দুটা অপোজিট ডিরেকশন, তাহলে অবশ্যই অ্যাঙ্গেলটা হবে 180 ডিগ্রি হবে, 180 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। 180 ডিগ্রি অ্যাঙ্গেল হলে কি হবে, বলগুলা বিয়োগ হবে। এখানে সেম বল যেহেতু, তাহলে 0 হয়ে গেছে। যদি এটা এই বলটা বড় থাকতো, তাহলে অবশ্যই বড় বল থেকে আমরা এটা বিয়োগ করতাম। এটা হচ্ছে আমাদের এখানে কনসেপ্টটা। আর যদি মনে করো এই যে এখানে 9 নিউটন বল ক্রিয়া করতেছে এ বিন্দু থেকে, আবার ঠিক এ বিন্দু থেকেই তোমার আবার 9 নিউটন বল ক্রিয়া করতেছে, মানে একই দিকে তোমার দুইটা বল ক্রিয়া করতেছে 9 নিউটন 9 নিউটন। তাহলে আমরা আবার খেয়াল করি, আমি জাস্ট এখানে দুইটা বল এখান থেকেই দুইটা বল টানবো, এখান থেকে কোনো বল টানবো না। তাহলে এখান থেকে আমি 9 নিউটন বল টানলাম, আবার 9 নিউটন বল এখান থেকে টানলাম। এবার দেখো লব্ধি বলটা কি 0 হবে? কখনোই কিন্তু 0 হবে না। লব্ধি বলটা সবসময় এ বরাবর কাজ করবে। এই দুইটা বল যেদিকে আমি ক্রিয়া করতেছি, এই লব্ধি বলটা অবশ্যই এই দুইটা বলের দিকে কিন্তু ক্রিয়া করবে। তাহলে আমরা বলতে পারি যে এখানে আর সমান কী হবে, আর মানে রেজাল্টেন্ট, ঠিক আছে? আর সমান হবে 9 + 9 সমান 18 নিউটন। এখানে একটু লিখে রাখি, এটা হচ্ছে কি 9 - 9, ঠিক আছে? তাহলে 18 নিউটন। আর এখানে অ্যাঙ্গেলটা কত দেখো, অ্যাঙ্গেলটা অবশ্যই 0 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে কী শিখলাম, যখন একই দিক বরাবর বলগুলো ক্রিয়া করে তখন অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হয়, আর বলগুলো যোগ হয়, ঠিক আছে? মোস্টলি এটা যোগ হবে। আর যখন দুইটা বল বিপরীত দিকে ক্রিয়া করবে তখন অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি এবং লব্ধি হবে 0। সরি 0 হবে না, সেম বল হলে 0 হবে, আর যদি সেম বল না হয় তাহলে বড় বল থেকে আমরা ছোট বলটা বিয়োগ করব। আচ্ছা আমরা এটা পরে আবার দেখব, আমি জাস্ট এখানে একটা কনসেপ্ট দিয়ে রাখলাম। এবার একটা জিনিস আমাদের একটু মাথায় রাখতে হবে, আমরা যখন একাধিক বল প্রয়োগ করি তখন কিন্তু লব্ধি কখনো শূন্য হয়, আর কখনো কিন্তু অশূন্য হয়, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমাদের কয়টা কেস হইতে পারে আমরা কিন্তু এখানে দেখব, ঠিক আছে? তা আমি লিখি কতকগুলো বলের ক্রিয়ায়, কতকগুলো বলের ক্রিয়ায় সাধারণত 3 ধরনের ঘটনা ঘটতে পারে, মানে 3টা কেস হইতে পারে এখানে, 3 ধরনের ঘটনা ঘটতে পারে। তাহলে দেখি, দেখো তাহলে 3 ধরনের ঘটনাগুলো কি কি দেখো। 1 নম্বর, বলগুলোর একটি অশূন্য লব্ধি থাকবে, বলগুলোর একটি অশূন্য লব্ধি থাকবে, অশূন্য লব্ধি থাকবে।
হ্যাঁ, তার মানে হচ্ছে আবার মনে করি এদিকে তোমার 10 নিউটন বল কাজ করতেছে, ঠিক আছে। আবার ঠিক অপোজিট দিকে ধরলাম 8 নিউটন বল কাজ করতেছে। তাহলে দেখো ডিরেকশন কিন্তু অপোজিট দিকে, তাহলে অ্যাঙ্গেলটা অবশ্যই হবে 180 ডিগ্রি। তাহলে আমরা যদি লব্ধিটা বের করতে চাই তাহলে কি হবে, বড় বল থেকে ছোট বলটা বিয়োগ করতে হবে। তাহলে 10 - 8 সমান হবে 2 নিউটন। এবার দেখো এখানে কিন্তু লব্ধিটা কিন্তু জিরো হয় নাই, লব্ধিটা হয়ে গেছে কি 2 নিউটন। তার মানে এটা অশূন্য লব্ধি। যদি বলগুলা একাধিক বল ক্রিয়া করে তাহলে লব্ধিটা অশূন্য লব্ধি হইতে পারে। এটা হচ্ছে 1 নম্বর কেস। এবার 2 নম্বর কেস চিন্তা করো। বলগুলোর লব্ধি শূন্য হতে পারে, বলগুলোর লব্ধি শূন্য হতে পারে, যেটা আমরা একটু আগে দেখছি শূন্য হতে পারে। তাহলে আবার একটু দেখাই যে এদিকে কাজ করতেছে 10 নিউটন, ঠিক এর অপোজিট দিকে কাজ করতেছে মনে করি এটা 10 নিউটন। যেহেতু ডিরেকশনটা অপোজিট দিকে তাহলে অবশ্যই অ্যাঙ্গেলটা হবে 180 ডিগ্রি। তাহলে দেখো তাহলে আর ইকুয়াল টু কী হবে, 10 - 10 ইকুয়াল টু কি 0। তাহলে দেখো লব্ধি বল কিন্তু শূন্য হয়ে গেছে। আমরা একটু আগে প্র্যাকটিক্যাল কিন্তু দেখছি যখন দুই দিক থেকে সমান বলে টানা হবে তখন কিন্তু ওই বস্তুটা স্থির থাকবে, কোনো দিকে সেটা নড়াচড়া করবে না। তাহলে বলগুলো লব্ধি শূন্য হতে পারে। আমরা কেস 2 বুঝতে পারলাম। এবার কেস 3টা কি একটু দেখি। বলগুলোর লব্ধি শূন্য হবে, বলগুলোর লব্ধি শূন্য হবে, তবে বলগুলো ভারসাম্যে থাকবে না, বলগুলো ভারসাম্যে থাকবে না, ভারসাম্যে থাকবে না। হ্যাঁ, তাহলে আমি এখানে কি লিখলাম, বলগুলো লব্ধি শূন্য হবে তবে বলগুলো কি হবে না, ভারসাম্যে থাকবে না। এটা আলোচনা করব আমরা সমতলীয় বলজোড় যখন আমরা পড়বো 8.3-তে, তখন আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমি জাস্ট এখানে একটা কনসেপ্টটা দিয়ে রাখি যে আসলে আমাদের এই যে একাধিক বল ক্রিয়া করলে আমাদের 3টা কেস হইতে পারে। এই 3টা কেস আমরা একটু জানবো। দেখো তাহলে যদি এই যে আমি বলছি যে সমতলীয় বলজোড়ের ক্ষেত্রে একটা তল চিন্তা করতে হবে, তাহলে মনে করলাম এটা একটা বস্তু, একটা তল, ঠিক আছে। এখানে মনে করি 5 নিউটন বল ক্রিয়া করতেছে এই যে এ বরাবর নিচ নিচ দিকে, ঠিক আছে। এখন যদি আমি একই মানে বিপরীত দিকে একই মানের বলটা প্রয়োগ করি 5 নিউটন, যদিও দুইটার ক্রিয়ারেখা কিন্তু ভিন্ন, কিন্তু ক্রিয়ারেখা ভিন্ন হোক বা সেম হোক যেটাই হোক না কেন, যদি বলের ডিরেকশনটা যদি অপোজিট দিকে হয় তাহলে অবশ্যই কী হবে, বড় বল থেকে ছোটো বলটা বিয়োগ করতে হবে। তাহলে যেহেতু এখানে দুইটা বলের সমান তাহলে অবশ্যই লব্ধিটা কি 0 হবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এখানে পয়েন্ট হচ্ছে 1 নম্বর যে লব্ধি বলটা শূন্য হবে, লব্ধি শূন্য। এবার দেখো এবার 2 নম্বর পয়েন্ট কী হবে, 2 নম্বর পয়েন্ট হবে এখানে ভারসাম্য থাকবে না, এখানে ভারসাম্য থাকবে না, এখানে ভারসাম্যে নেই, আমরা লিখে দিতে পারি ভারসাম্যে নেই। তাহলে ভারসাম্য নেই তার মানে কি কি আছে এখানে, ঘূর্ণন প্রবণতা এখানে আছে, মানে এটা একটু হলে কিন্তু ঘুরবে, ঘূর্ণন প্রবণতা আছে, ঘূর্ণন প্রবণতা এখানে আছে। তার মানে এটা একটু হলে কিন্তু এখানে ঘুরবে। তাহলে আমরা একটু কমন সেন্সে একটু চিন্তা করি, যদি আমাদের কাছে একটা লাঠি থাকে, ঠিক আছে, আমি লাঠির এক কোণা বরাবর উপর দিকে 5 নিউটন বল প্রয়োগ করলাম, আবার ঠিক এর অপোজিট দিকে আরেক কোণা বরাবর আমি নিচ দিকে 5 নিউটন বলটা প্রয়োগ করলাম। তাহলে আমাদের কমন সেন্স কী বলে, এই লাঠিটা স্থির থাকবে না, অবশ্যই সেটা স্থির থাকবে, আর লব্ধি বলটা 0 হবে। কিন্তু যখন আমরা এভাবে সেম বল অপোজিট ডিরেকশনে টানবো বা বল প্রয়োগ করব, তাহলে এই লাঠিটা কিন্তু হালকা একটু হলে কিন্তু ঘোরার ট্রাই করবে, মানে সে ভারসাম্যে থাকবে না কিন্তু তার একটা ঘোরার প্রবণতা আছে। সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি টর্ক। আমরা নিউটন ফিজিক্স ফার্স্ট পেপারে নিউটন মেকানিক্সে কিন্তু টর্ক সম্পর্কে অনেক বিস্তারিত কিন্তু পড়ছি। টর্ক মানে কি, টর্ক হচ্ছে এক ধরনের ঘূর্ণন বল। আমাদের কিন্তু টর্কটা এ জায়গায় কাজে লাগবে না, আমি জাস্ট এখানে বলে রাখলাম যে এটা একটু হলে কিন্তু ঘোরার ট্রাই করবে, যেটাকে আমরা টর্ক বলি। তাহলে আমরা থার্ড কেসটা কিন্তু বুঝতে পারলাম। তো থার্ড কেসে কিন্তু ভারসাম্য থাকবে না, কিন্তু সেকেন্ড কেসে কিন্তু ভারসাম্য থাকবে। আমি আবার লিখে দিই, সেকেন্ড কেসে কিন্তু ভারসাম্য থাকবে, ভারসাম্যে থাকবে। আর সেকেন্ড কেসটা অবশ্যই সমবিন্দু বলের ক্ষেত্রে হইতে হবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমাদের
এই বেসিকগুলো কিন্তু আমরা কভার করে ফেলতে পারছি। এই ছিল আমাদের স্থিতিবিদ্যা চ্যাপ্টার শুরু করার বেসিক। আমরা যদি এই বেসিকগুলো মাথায় রাখতে পারি, আমাদের কিন্তু এই চ্যাপ্টারটা শুরু করতে অনেক ইজি হবে, আমাদের মাঝে ইন্টারেস্ট কাজ করবে। এরপর থেকে আমরা 8.1 থেকে শুরু করব। এটা জাস্ট স্থিতিবিদ্যা চ্যাপ্টারের মোটামুটি একটা বেসিক, হালকা একটা ধারণা দিয়ে দিলাম যে আসলে এখানে টপিকগুলো যেগুলো বলছে এই টপিকগুলো আমি আসলে বুঝতে পারছি কিনা। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে।